জোর করে নেওয়ার মজাই আলাদা। কথাটা আমার মনে তীরের মতো বিঁধল। নিজের অজান্তেই মুখ ফুঁসকে বলে ফেললাম, রিমার কাছ থেকেও বুঝি সব কিছু জোর করে নেন, নাকি স্বেচ্ছায় সব কিছু দিয়ে দেয়? মেঘ আমার হাতটা হালকা নরম করে চেপে রাখলো বালিশে। মানে? আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। এই লোকটা তো আমায় ঠকাচ্ছে, এখনই এইভাবে ঠকাচ্ছে। আপনি মানেটা বুঝতে পারছেন না বুঝি? নিজেকে নিয়ে প্রশ্ন করুন, উত্তর পেয়ে যাবেন। আমার না আপনার সাথে কথা বলার কোনো ইচ্ছে নেই। আমি উল্টো দিকে ঘুরে শুয়ে পড়লাম, কম্বল দিয়ে মুখটা ঘুরিয়ে নিলাম। আমি কালকেই চলে যাব। খুব সকালে ঘুম ভেঙে গেল। আমি উঠে বসলাম, মেঘের ঘুমন্ত চেহারা দেখে হাসলাম। এত নিষ্পাপ একটা চেহারা দেখে মনেই হবে না যে সে আমাকে ঠকাচ্ছে। সে কি আমায় ভালোবাসে? না। তবে সবটা কি তার? ফ্রেশ হয়ে শীতের কাপড় নিয়ে বাইরে বেরিয়ে আসলাম। সমুদ্রে যাব। মেঘকে ডাকলেও নিয়ে যেত, কিন্তু আমি একাই যেতে চাই, ওর সাথে থাকতে চাই না, তাই ওকে ডাকিনি। সমুদ্রের বালিতে হাঁটছি, একা একা ভালোই লাগছে। তবে সবচেয়ে বড় কথা হলো ঠান্ডা লাগছে অনেক। মনে হলো কেউ আমার নাম ধরে ডেকেছে। পেছনে ঘুরে চমকে গেলাম। আরে, এ তো আফনাদ। এখানে কি করছে? আমার দিকে এগিয়ে আসছে। আমিও কয়েক পা এগিয়ে গেলাম ওর দিকে। তুমি এখানে? বেড়াতে এসেছিলাম, আমরা কাজিনের বিয়ের উপলক্ষে। আর তোমাকে ভুলতে এসেছিলাম, কিন্তু এসে তোমার সাথে আবার দেখা হয়ে গেল। তারপর অনেক কথা হলো। মেঘ কেমন কেমন কেয়ার করে আমার। কথার প্রসঙ্গে রিমার কথাটা উঠে এলো। আমি পুরোটাই বললাম ওকে। আফনাদ মাথা নাড়িয়ে হাসলো। চোখের সামনে যা দেখো বা দেখছো সেটা তোমার ভুলও হতে পারে। শিওর না হয় কখনো কোনো স্টেপ নিও না। সত্যি তো, রিমা মেঘকে ভালোবাসে এটা জানি, কিন্তু মেঘ তো রিমাকে ভালোবাসে সেটা তো কখনো বলেনি আমাকে। হতে পারে ওদের মধ্যে কোনো সম্পর্ক নেই। অনেকটা সময় বাইরে কাটিয়েছি, এখন মেঘ উঠে পড়লে আবার খুঁজবে। আমাকে এখন যেতে হবে, মেঘ উঠে পড়লে আবার খুঁজবে। আফনাদ ওর পথে পা বাড়ালো, আর আমি আমার পথে। না, আমি বোধহয় ভুল করে ফেলেছি। সারাটা রাস্তায় এই ভেবে ভেবেই আসলাম। বাসায় এসে পুরো মাথা নষ্ট হয়ে গেল। খুব কাছাকাছি বসে আছে রিমা, হেসে হেসে কথা বলছে, চা খাচ্ছে। আমি যা ভেবেছি সব সত্যি, কোনো ভুল নেই। এখান থেকে যাব ভেবেছিলাম, কিন্তু এখন আমি এখানেই থাকবো না, কালকেই চলে যাব এখান থেকে। এদের এই কর্মকাণ্ড দেখার কোনো মানেই নেই, শুধু আমার কষ্ট বাড়ছে। রুমে গিয়ে এক গ্লাস পানি নিয়ে পেছনে ঘুরতে দেখি মেঘ দাঁড়িয়ে আসে। কোথায় গিয়েছিলে? ঠান্ডা গলায় করা একটা প্রশ্ন, তাই আমি উত্তর না দিয়ে এক নিঃশ্বাসে পুরো পানিটা খেয়ে নিলাম। কি কিছু জিজ্ঞেস করেছি? কোথায় গিয়েছিলে? এবার অনেক জোরে বলল। ভয় পেয়ে গেলাম। ওই তো বাইরে একটু হাঁটতে গিয়েছিলাম। কার সাথে? মানে? মানে হলো তুমি ওই ছেলেটার সাথে হাঁটছিলে, পাথরের ওপর বসে কথা বলছিলে, সে কে? খুব নরম গলায় করা একটা প্রশ্ন, তারপরও আমার কেন জানি ভয় করছে। আফনাদ। কথাটা বলার পর গালে ঠাস করে একটা চর মারল। আমি সাথে সাথে কেঁদে দিলাম। চুপ, একদম কাঁদবে না। আফনাদ এখানে কি করছে? সত্যি সত্যি বলবে, নয়তো গলা কেটে দেব। আমার গলায় একটা ছুরি ধরল। আমার তো ভয়ে কথাই বেরোচ্ছে না। এই বুঝি আমার গলা কেটে গেল। তোমার সাথে দেখা করতে এসেছে, তাই তো? গলায় ছুরিটা আরও একটু চেপে ধরলো, হালকা একটু মনে হয় গলায় লেগেছে। না, আমার সাথে দেখা করতে আসেনি। এইখানে ওর কাজিনের বিয়ে উপলক্ষে ওর বাসায় বেড়াতে এসেছে। আমার সাথে হঠাৎ করে দেখা হয়ে গেছে। আমি সত্যি বলছি, সত্যি। আমি কথাগুলো এত তাড়াতাড়ি বললাম যে আমার অর্ধেক কথায় মনে হয় মেঘ বুঝতে পারেনি। ভয় হচ্ছিল যদি সত্যি সত্যি গলা কেটে দেয়। মেঘ ছুরিটা সরিয়ে নিল। বাহ, এই ছুরিটা আমার হাতে থাকা উচিত, আর এই চটটা আপনার গালে পড়া উচিত। আমি তো কিছু না কিছু করেই মার খেয়েই চলেছি, আর আপনার সন্দেহের শিকার হচ্ছি, আর আপনি একের পর এক কাজ করে যাচ্ছেন। আমি আপনাকে সন্দেহ করছি না কেন? আমি কি করেছি? আমি কি করেছি বলো? কি করেছেন আপনি জানেন না, তাই তো? ঠিক আছে, আমি বলে দিচ্ছি। রিমার সাথে আপনার কিসের সম্পর্ক? যে সম্পর্কের জোরে আপনি আপনার স্ত্রীর অবর্তমানে আপনার বেডরুমে বসে টানা 3-4 ঘন্টা হাসাহাসি করেন, মারামারি করেন, কথা বলেন, সকালে উঠে একসাথে বসে হেসে হেসে চা খান। বলুন না কিসের সম্পর্ক? কাল সোফায় দুজনে একসাথে দেখলাম, আজ হল রুমে, এর পরদিন নিশ্চয়ই বলার কথাটা বলার আগে আমার গালে আর একটা চড় পড়ল। ব্যালেন্স রাখতে না পেরে আমি পড়ে গেলাম।
এই, তুমি জানো তুমি কার সম্পর্কে কি বলছো? এত নিচু তোমার চিন্তা ভাবনা। আমার চিন্তা ভাবনা যেই লেভেলেরই থাকুক, আপনার যে চরিত্রে দোষ আছে সেটা তো ঠিক। আর সত্যি কথা বললে সবারই গায়ে লাগে, আপনারও লেগেছে। মেঘ আবার আমার গলায় ছুরিটা হালকা চেপে ধরলো। আমি চোখ বন্ধ করে নিলাম। ইচ্ছে করছে তোমার গলাটা এক্ষুনি দেই। আমার চরিত্রে কোনো দোষ নেই, দোষ হচ্ছে তোমার চরিত্রে। বিয়ের পরও তুমি অন্য কারোর সাথে। আমি অন্য কারোর সাথে কিছু করিনি, আর না আমার কোনো সম্পর্ক আছে। মেঘ উঠে দাঁড়িয়ে গেল, ছুরিটা আমার দিকে ছুঁড়ে মারলো। আমি হালকা সরে যাওয়ায় ছুরিটা গিয়ে দেয়ালে লাগলো। কথাগুলো বলতে পেরে অনেকটা হালকা লাগছে। মেঘ বাইরে চলে গেল। আমি দরজাটা ভেতর থেকে লক করে দিলাম। একদম ভালো লাগছে না। আমি কেন মেঘ আর রিমার ব্যাপারে কথা বললাম? কেন আমার ওদেরকে একসাথে সহ্য হচ্ছে না? গলায় হাত বুলালাম, কেটে গেছে একটু। ফার্স্ট এড বক্স নিয়ে তুলো দিয়ে পরিষ্কার করে নিলাম। বিছানার একটা কোণে চুপচাপ বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়লাম। দরজায় ধাক্কাধাক্কির শব্দে ঘুমটা ভেঙে গেল। মেঘ দরজা ধাক্কাচ্ছে। একটু পর দরজায় আরও জোরে জোরে শব্দ হচ্ছে। আমি কিছু সময় চুপ করে বসে রইলাম, তারপর গিয়ে দরজা খুলে দিলাম। কখন থেকে নক করছি, আর মাত্র দরজা খুললে কেন? আমি কিছু না বলে ঘড়ির দিকে তাকালাম। 1টা বাজে। আমি দুপা এগিয়ে গেলাম ওয়াশরুমের দিকে। কি করছিলে এতক্ষণ? দরজা কেন খুলুনি? আমার ইচ্ছে হয়নি, তাই দরজা খুলিনি। এই, তোমার প্রবলেম রিমা ছিল তো? রিমা চলে গেছে, ওর ফ্রেন্ডের বিয়েতে এসেছিল, ওখানেই চলে গেছে। আমাকে ওর দিকে ঘুরিয়ে বলল। আমি ওর হাতগুলো সরিয়ে দিলাম, তারপর ওয়াশরুমের দিকে পা বাড়ালাম। আমার যে ওর কথা বিশ্বাস হলো না। আমি সব বুঝে গেছি বলেই রিমাকে পাঠিয়ে দিয়েছে। খুব ভালোই সাজিয়ে গুছিয়ে মিথ্যা কথা বলতে পারি। ওয়াশরুমের দিকে পা বাড়ালাম। বিকালে ছাদে বসে আছি দোলনাটাতে। মেঘ বাসায় নেই, কোথায় যেন চলে গিয়েছে। জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করিনি, আর সে বলার প্রয়োজন বোধ করেনি। আমার মেঘের বিষয় এখন একটু বেশি অনীহা জন্মে গেছে। আর আজকের পর থেকে তো আমি ওকে সহ্যই করতে পারি না। খুনি একটা, যেভাবে গলায় ছুরি ধরেছিল আর একটু হলেই গলা কেটে যেত। ভাবতেই গায়ে কাঁটা দিয়ে উঠছে। সন্ধ্যা হয়ে গেছে। আমি মেঘ এখনও আসেনি। এই বাড়িতে আমি একা একা বসে আছি। ভূত নেই তো এই বাড়িতে? মেঘের বাচ্চা মেঘ, কুত্তা হারামি। সন্ধ্যা হয়ে গেছে, এখনও বাসায় আসার নামের খবর নাই। আমাকে একা একাই ভূতের বাড়িতে রেখে গেছে। হয়তো রিমার কাছে চলে গেছে। ক্যারেক্টারলেস কোথাকার। কিন্তু এখন আমি কি করব? এই ভূতের বাড়িতে মনে হচ্ছে এই পেছন থেকে কে যেন এলো, এই বিছানার নিচ থেকে কে যেন হামাগুড়ি দিয়ে বেরিয়ে এলো। উফ, খুব ভয় করছে। একা একা এত বড় বাড়িতে থাকা যায়? রুমের লাইটটা জ্বালিয়ে কম্বলের দিয়ে চারিদিক ভালো করে মুড়িয়ে শুয়ে পড়লাম। চোখটা বন্ধ করে কোনো মতে শুয়ে আছি। 11টা বাজে। ঘুম ভাঙে। ভূতের ভয়ে যে কখন ঘুমিয়ে পড়েছিলাম। আমি একটু অন্যদিকে ঘুরতে নিলেই ধপাস করে পড়ে যাই। উফ, কোমরটা গেল রে। কিন্তু আমি তো বিছানায় শুয়েছিলাম। এই সোফায় আসলাম কিভাবে? আমার কি ঘুমের ঘুরে হাঁটার অভ্যাস আছে? না তো। তাহলে বিছানায় চোখ পড়ল, মেঘ বসে আছে। কেয়ারলেস, সোফায় শুয়ে এত এপাশ ওপাশ করার কি দরকার? কথাটা বলেই মেঘ শুয়ে পড়ল। আমি বুঝলাম না আমি সোফায় কিভাবে এলাম। নিশ্চয়ই এই মেঘ আমায় সোফায় এনে রেখেছে। যাকগে, ভালোই হয়েছে। ওর সাথে থাকার আমারও কোনো ইচ্ছে নেই। কিন্তু নিজের সোফায় শুয়ে পড়লেই পারতো। আমি উঠে সোফায় বসলাম। ইস, অনেক ব্যথা পেয়েছি। শুয়ে পড়লাম সোফায়, কম্বলটা টেনে গায়ে দিলাম। উফ উফ, আবার কম্বলও দিয়ে গেছে। কি মহান মেঘ হারামি একটা, ক্যারেক্টারলেস কোথাকার। এত রাত করে বাসায় ফিরেছে, কোথায় ছিল? জিজ্ঞেস করলে 1000টা মিথ্যা কথা বলবে। হঠাৎ মনে হচ্ছে পানি পড়ছে, ঠান্ডাও লাগছে। তাড়াতাড়ি উঠে বসলাম। মেঘ পানি ঢেলেছে। এই ঠান্ডার মধ্যে ইস, ইচ্ছে করছে গলা টিপে এক্ষুনি মেরে ফেলি। আমি রেগে মেঘের দিকে তাকালাম। কেউ যদি ভেবে থাকে সকালে পড়ে পড়ে ঘুমাবে, তাহলে সে ভুল ভেবেছে। আবার খুব খিদে পেয়েছে। আমি কিছু বললাম না। ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে নিলাম, তারপর রুমে এসে বিছানায় বসে আছি। মেঘ আমাকে দেখলো। মনে হচ্ছে এক জগ পানিতে কাজ হয়নি, 1 বালতি পানি আনতে হবে। কথাটা শোনার পর আর সাহস পাইনি বসে থাকার। তাড়াতাড়ি রান্নাঘরে চলে এলাম। এখন আমি ভাত তরকারি রুটি করতে পারবো না। সহজ কিছু কি করা যায় ভাবতে লাগলাম। নুডলস। কিন্তু নুডলস পাবো কই? রান্নাঘরে একটু খুঁজতেই পেয়ে গেলাম। বাহ, এখানে তো সব কিছুই আছে।
হয়তো মেঘ এখানে মাঝে মাঝে আসে বলেই সব কিছু এনে রাখা হয়েছে। আমি নুডলসের প্লেটটা মেঘের দিকে এগিয়ে দিলাম। মেঘ আমার দিকে হা করে তাকিয়ে আছে, মনে মনে হয়তো বকা দিচ্ছে। এখন খাও নুডলস। পানি ঢেলেছিলে না? আজকে সারাদিন তোমাকে নুডলস খাওয়াবো। মেঘ এখনও প্লেটটা হাতে নেয়নি। কেউ যদি ভেবে থাকে আমি এখন থেকে পোলাও কোরমা রান্না করে খাওয়াবো, তাহলে সে ভুল ভেবেছে। আজকে সারাদিন নুডলস ছাড়া কিছু পাবে না সে। মেঘ আমার হাত থেকে প্লেটটা নিয়ে টেবিলের উপর রাখলো। আমি চলে আসছি। মেঘ আমার হাতে টান দিয়ে ওর পাশে বসিয়ে দিল, তারপর জোর করে 2 চামচ নুডলস আমার মুখে দিল। যে বানিয়েছে সেই খেতে থাকুক, আমি বাইরে থেকে খেয়ে নেব। তারপর উঠে চলে গেল। যা বাবা, খেলো না? না খেলে নাই, আমিই খাই। আমি প্লেটটা হাতে নিয়ে খেতে লাগলাম। বাহ, অনেক ভালো হয়েছে তো। মেঘ রেডি হচ্ছে বাইরে যাবে বলে। অপদার্থ একটা। সেম টু ইউ। মেঘ চলে গেল। একটা ভেঙচি কেটে খাওয়ায় মনোযোগ দিলাম। একটু পর মেঘ আবার আসলো, আমাকে তাকিয়ে দেখলো, তারপর টেবিলে একটা মোবাইল রাখলো। কারো কোনো দরকার হলে যেন আমাকে কল দেয়, আর ব্যাগ গুছিয়ে রাখে যেন। বাসায় দিয়ে আসবো। আমি আমি অপদার্থ না, আমি সব কাজ পারি। মেঘ চলে গেল। অপদার্থ না, তবে ক্যারেক্টারলেস। অবশ্য অনেকগুলো থ্যাঙ্কস মোবাইলটা দেওয়ার জন্য। আমি মোবাইলটা হাতে নিলাম। এটা তো আমার মোবাইল না, হয়তো ওর। যাই হোক, মোবাইলটা হাতে পাওয়ার পর আগে নিজের আইডিতে লগ ইন করলাম। কতদিন হলো ফেসবুকে ঢোকা হয় না। সারাদিন কি আর একা একা বসে থাকা যায়? ভালো লাগে না। তাই চিন্তা করলাম একটু রান্না করি। রান্নাঘরে গেলাম, নিজের জন্য রান্না করব, দুপুরে তো খেতে হবে। তাই রান্না করতে লাগলাম। অনেক কষ্ট হয়েছে রান্না করতে, তারপরও নিজের জন্য কষ্ট করেছি। ওই মেঘের জন্য আমি কোনো দিনও কষ্ট করে রান্না করব না। যাই, এখন গোসল করি, তারপর এসে খাবো। টেবিলে খাবারটা ঢেকে দিয়ে রুমে চলে গেলাম। গোসল করে এসে মুরগির মাংস দিয়ে খাবো। গোসল করে রুমে আসলাম, চুল মুছতে লাগলাম আয়নার সামনে দাঁড়িয়ে। হঠাৎ হল রুমে কিছু পড়ে যাওয়ার শব্দ হলো। এই রে, আমি তো টেবিলে খাবার রেখে আসছি, বিড়াল এলো না তো? আমি মাথায় টাওয়ালটা পেঁচিয়ে এক দৌড়ে হল রুমে গেলাম। গিয়ে তো আমার চোখ ছানা বড়া হয়ে গেল। এই, আপনি হুম। আপনি আমার রান্না করা খাবার খাচ্ছেন কেন? আমি কি কখনো বলেছিলাম তোমার রান্না করা খাবো না? আপনি খাবেন না আমার রান্না করা খাবার। মেঘ মাংসের বাটিটা নিচ্ছিল, আমি ওর কাছ থেকে কেড়ে ওটা নিজের হাতে নিয়ে নিলাম। আমি কষ্ট করে রান্না করেছি আমার জন্য, আপনার জন্য না। মেঘ আমাকে তাকিয়ে দেখলো, তারপর বাটিটা আমার হাত থেকে টান দিয়ে নিয়ে নিল। তারপর একটা একটা করে সবগুলো মাংসের পিস প্লেটে তুলে নিল। ওই ওই, আপনার লজ্জা করে না? অন্যজনের কষ্ট করা রান্না আপনি খেয়ে ফেলছেন। উফ, খাওয়ার সময় এত বেশি কথা বলো না। আর বারবার কেন বলছো যে তোমার রান্না করা, তুমি তুমি রান্না করেছো? এই, তুমি যে রান্না করেছো তার কোনো প্রমাণ আছে? না এই বাটিতে লেখা আছে এটা অথইয়ের রান্না করা খাবার? ইস, আমার ইচ্ছে করছে নিজের মাথার চুল ছিঁড়তে। না, আমার মাথার চুল ছিঁড়বো কেন? ওই মেঘের মাথার চুল ছিঁড়বো। আহ, রাগ কন্ট্রোল করতে পারছি না। পানি দাও তো। মেঘ আমাকে একবার তাকিয়ে দেখলো। এই, পানি দাও। আমি পানির জগটা হাতে নিলাম, তারপর মেঘের মাথায় পানি ঢেলে দিলাম। মাথায় এক জগ পানি ঢেলে দিলাম। মেঘ চিৎকার দিয়ে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়ল। আত্মা। পানি দিলাম, আপনি পানি চেয়েছেন। এই, আমি কি আমার মাথায় পানি ঢালতে বলেছি? আপনি তো কিছু বলেননি, শুধু বলেছেন পানি দিতে। তবে সেটা মাথায় না গ্লাসে সেটা বলেননি। যাকগে, আমার পেট ভরে গেছে। ধন্যবাদ আমার জন্য কষ্ট করে রান্না করার জন্য। এক্সকিউজ মি, আমি আমার জন্য রান্না করেছিলাম, আপনার জন্য না। আপনার জন্য রান্না করতে আমার বইয়েই গেছে। আমি তো সেটাই বলছি, তুমি আমার জন্য রান্না করেছো। সত্যি বলতে তুমি আমায় ভালোবাসো তো? না, আমি আপনাকে ভালোবাসি না। সেটা তো জানি। আমি রুমে চলে আসলাম। শুধু শুধু ওর সাথে ঝগড়া করে লাভ নেই। হারামি, দেখিস তোর হজম হবে না। এত কষ্ট করে রান্না করলাম আর তুই খেয়ে নিলি। এর মধ্যেই ঢেকুর তুলতে তুলতে রুমে ঢুকলো মেঘ। বদদোয়া দিলে যাতে খাবার হজম না হয়, কিন্তু হজম হয়ে গেল। আচ্ছা শোনো, যেটুকু ভাত বেঁচে গিয়েছিল তার মধ্যে পানি ঢেলে দিয়েছি। আমি হা করে মেঘের দিকে তাকিয়ে আসি। এভাবে হা করে থাকে না শোনা।
তুমি আমার মাথায় পানি ঢেলে দিয়েছিলে, কিন্তু আমি তোমার মাথায় একটুও পানি দেইনি। আমি তো ভাতে দিয়েছি। ভাতে পানি? আমি কি খাবো এখন? ইস, এমনিতে অনেক ক্ষুধা লাগছে, আর এখন আবার রান্না করার এনার্জিও নাই। কি হলো বেবি, এমন স্ট্যাচু হয়ে গেলে কেন? সেই সামথিং না। আমার হাতের টাওয়ালটা মেঘের মুখে ছুঁড়ে মারলাম, তারপর রুম থেকে বেরিয়ে এলাম। আমার রাগটা কন্ট্রোল হচ্ছে না কিছুতেই, ইচ্ছে করছে মেঘকে গলা টিপে মেরে ফেলতে, কিন্তু এখন আর কি করা? পেটে গামছা বেঁধে ঘুরতে থাকো। এখন কোনো কিছু রান্না করা আমার পক্ষে সম্ভব না। মেঘকে পাঠিয়ে যদি এখন বাইরে থেকে কিছু আনানো যায়, মাথাটা ঠান্ডা রেখে ওর কাছে যাই। আমি আবার রুমে গেলাম। মেঘ বসে ল্যাপটপে কি যেন করছে। আমি রুমে ঢুকতেই মেঘ আমার দিকে তাকালো। আমি ওর দিকে তাকিয়ে একটা সেই লেভেলের হাসি দিলাম। নিশ্চয়ই মাথায় কোনো প্ল্যান আসছে, এই জন্যই এই ক্লোজ আপ মার্কা হাসি দিচ্ছ, তাই না? আমার রাগ উঠলেও দাঁতে দাঁত চেপে হজম করে নিলাম। বলো কি চাও? আমার খুব খিদে লেগেছে, খাবার এনে দিন না প্লিজ। অবশ্যই। তুমি আমার 10টা 5টা না, একটা মাত্র বউ। তোমার জন্য খাবার আনবো না তো কার জন্য আনবো? আমি তো খাবার নিয়ে আসছি, তুমি একটু অপেক্ষা করো। প্রায় 10 মিনিট পর মেঘ এক প্লেট নুডলস নিয়ে আসলো। আমার রাগ এমনিতেই পঞ্চমে ছিল, নুডলস দেখার পর ষষ্ঠ, সপ্তম, অষ্টম ক্রস করে গেল। বাবু, এই যে তোমার খাবার। ওই, আমি এখন নুডলস খাবো? আমি সকালে নুডলস খাইছি। আমি যা পারছি তাই করে এনেছি। তুমি যদি ভাবো আমি তোমার জন্য পোলাও কোরমা করে আনবো, তাহলে ভুল ভাবছো। হারামি, আমার কথা আমারই বলছে। আমি এই কথার ওরে বলছিলাম সকালে, প্রতিশোধ নিচ্ছে আমার উপর। তোর নুডলস তুই খা। রাগটা কন্ট্রোল করতে পারলাম না। কিপটা কোন দেশের? বাইরে থেকে খাবার কিনে আনলেও পারতো, দয়া মায়া নাই। সন্ধ্যা হয়ে গেছে, কি আর করা। কষ্ট করে রাতের জন্য রান্নাটা করে নিলাম। বেশ হিসেব নিকাশ করে রান্না করলাম, যাতে আমি খাওয়ার পর আর অবশিষ্ট না থাকে। খেয়ে দিয়ে রুমে আসতেই দেখলাম মেঘ রেডি হচ্ছে। কি ম্যাম, আপনি মনে হয় বাসায় যাবেন না? যদি থাকতে চান তাহলে থাকতে পারেন, আর যদি যেতে চান তাহলে তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আসুন। মেঘ নিচে নেমে গেল। আমি কোনো মতে রেডি হয়ে নিচে নামলাম। মেঘ ইশারা করে বলল গাড়িতে বসতে। আমি গিয়ে পেছনের সিটে বসে পড়লাম। আমি ড্রাইভার নই, সামনে এসে বসো। না, আমি পেছনের সিটে শুয়ে শুয়ে ঘুমাবো। আমি জেগে থাকবো আর তুমি ঘুমোবে? হুম, আপনার ইচ্ছে হলে আপনিও ঘুমান। মেঘ কিছু বলল না, চুপচাপ গাড়ি স্টার্ট দিল। মনে হয় 2 ঘন্টার মধ্যে জেগেছিলাম। তারপর ঘুমিয়ে পড়লাম। হঠাৎ করে চেঁচামেচিতে ঘুম ভাঙলো। উফ, এত জোরে জোরে চেঁচামেচি করছে কেন? না, চেঁচামেচি করছে না, মেঘ গান শুনছে। মনে হয় শুনছে। ইস, গানটা বন্ধ করেন না। না, গানটা চলছে যাতে তুমি না ঘুমাতে পারো। আমি জেগে আছি আর তুমি আরামে ঘুমাবা, এটা তো আমি হতে দিতে পারি না। হারামি শয়তান কুত্তা, একটু শান্তিমতো ঘুমাতেও দিল না। এ আমাকে নির্ঘাত একদিন মেরে ফেলবে। বাইরে তাকিয়ে আসি। বাইরে দেখো না, ভূত আসতে পারে। আচ্ছা, তোমাকে যে মোবাইলটা দিয়েছিলাম ওইটা দাও। এই রে, আমি তো মোবাইল ওইখানেই ফেলে এসেছি। এখন? কি হলো? না মানে মোবাইলটা ওখানেই ফেলে এসেছি, মনে নেই। ওয়াও, গ্রেট। ইচ্ছে করছে তোমাকে এখানে রেখে চলে যাই। আমি আর কিছু বললাম না, কারণ এখন হাওয়া উল্টো দিকে বইছে। আমার চুপ থাকাই ভালো। আচ্ছা, একটা কথা বলি। পারমিশন নেওয়ার কি হলো, বলেন। তুমি আপনাকে সত্যি সত্যি ভালোবাসো? হঠাৎ এই প্রশ্ন কেন করলো? আমি তো আফনাদকে ভালোবাসতাম, তাহলে এখন কেন বলতে পারছি না? কি হলো বলো। ভালোবাসা তো সত্যি সত্যি হয়। সহজ করে কোনো প্রশ্নের জবাব দিতে পারো না নাকি? তুমি কি আপনাকে ভালোবাসো, হ্যাঁ না কি শুধু একটা বলো। হ্যাঁ। তাহলে আমাকে কেন বিয়ে করলে? আমাকে আগে কেন বললে না? আমি তো আপনাকে বলতে চেয়েছিলাম, কিন্তু আর বলা হয়নি। আমাকে ভালোবাসো? আমি এই প্রশ্নের উত্তর জানি না। মেঘের এই প্রশ্নের কি উত্তর দিব? আমি কি বলবো, হ্যাঁ নাকি না? না, আমি তোমাকে ভালোবাসি না। কি হলো, সহজ কথার উত্তর দিতে পারছো না? আমার মনে হয় আমাদের সম্পর্কটা এখন সিরিয়াসলি নেওয়া দরকার। তুমি উত্তরে যাও তো আমি দক্ষিণে যাই, দুজনের মতের মিল কোনো দিনও হয় না, তাই। মতের মিল হবে কিভাবে? আমি যদি বলি চলেন উত্তরে যাই, আপনি বলেন না দক্ষিণে যাব, আর সব সময় থাকেন আমাকে কিভাবে মারবেন, কিভাবে কষ্ট দিবেন এইসব ভাবনায়।
আপনাকে ভালোবাসা যায় না, একদম ভালোবাসা যায় না। কি হলো বলো? না, ভালোবাসি না, একটুও ভালোবাসি না। আপনি তো আমার শত্রু, আর শত্রুকে কখনো ভালোবাসা যায় না। মেঘ হাসলো, হাসার মতো কি বললাম যে হাসছে। হুম, পাগল কোন দেশের, পাবনা যাওয়া দরকার। সারা রাস্তা না ঘুমিয়ে আসলাম, তবে মেঘ বলেছিল ঘুমিয়ে পড়তে, আমি ঘুমাইনি। বাসায় আসতেই মা বৃষ্টি আমার কত যত্ন করছে। ইস, তুমি তো দেখি শুকিয়ে গেছো। এরকম একটু আধটু সকালে কিচ্ছু হয় না। আরে না না, আমি তো ঠিকই আছি। সারাদিন না খেয়ে থাকলে যে কেউ শুকিয়ে যাবে, আর রান্নাঘর থেকে রান্না করলে তো আরও শুকিয়ে যাবে, কালো হয়ে যাবে। সারা রাত না ঘুমিয়ে আসছি, এখন যে ঘুম পাচ্ছে, চোখ আর মেলে রাখতে পারছি না। যাও, এখন গিয়ে একটু বিশ্রাম নাও। সারা রাত নিশ্চয়ই ঘুমাতে পারোনি। যাও, ফ্রেশ হয়ে নিয়ে একটু বিশ্রাম নাও। আমি রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম, তবে একটা জিনিস লক্ষ্য করলাম, মেয়ে খুব কম কথা বলছে। আমার সাথে তো কথাই বলছে না, হয়তো সারা রাত ড্রাইভিং করেছে, এখন ক্লান্ত হয়ে গেছে, তাই কথা বলছে না। মেঘ ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ল, আমিও ওর পাশে শুয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লাম। হঠাৎ মনে হলো মেঘ ডাকছে, চোখ খুললাম। এই অথই, কি? ঘুমাচ্ছি, ডাকবেন না একদম। আমাকেও একটু ঘুমাতে দাও। আমার বুকটা কোনো বালিশ না, আর আমি কোনো কোল বালিশ না। যত সরিয়ে দিচ্ছি ততবার তুমি আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরছো। এভাবে ঘুমানো যায়? আমি ভালো করে দেখলাম, মেঘ তো সত্যি কথাই বলছে। আমি তাড়াতাড়ি নিজের বালিশে শুয়ে পড়লাম। দুপুরের দিকে হলরুমে বসে আছি, মাকে রান্না করতে একটু হেল্প করলাম। উনি তো জানে আমি কিছুই রান্না করতে পারি না, তাই আমাকে সহজ কাজগুলোই দিল। অথই, তোমার ভাইয়া আসবে বলেছিল কালকে তোমাকে নিতে। আমি একটা কথা বললে রাখবে? বলেন। না মানে, বলছিলাম কি, তোমার এখন আবার ওই বাড়িতে যাওয়ার কি দরকার? ওরা এখানে এসে তোমাকে নিয়ে মার্কেটে চলে গেলে, তারপর আবার দিয়ে গেল। এঙ্গেজমেন্টের আগের দিন যেও ওই বাড়ি। ঠিক আছে, কিন্তু আমরা এখানে থাকার একদম ইচ্ছে নেই। কি আর করার, শাশুড়ির কথা তো আর ফেলা যাবে না। একটু মেঘ নিচে নেমে এলো, অফিসে যাবে দেখেই বোঝা যাচ্ছে। এখনও আমার সাথে কথা বললো না, চলে গেল। এই, আমাকে কি ইগনোর করছে? করলে করুক, আমার কি, আমিও ইগনোর করতে পারি। ভাবি, ওই দিকে কি দেখো ভাবি, ভাইয়া তো চলে গেছে। এই, তোমার ভাইয়াকে আমি দু চোখেও দেখতে পারি না, আর ওর দিকে তাকিয়ে থাকবো? হ্যাঁ। আমি রুমে চলে আসলাম, আমার মাথায় একটা কথা বারবার ঘুরছে, মেয়ে কেন আমার সাথে কথা বলছে না। ওর চুপ করে থাকাটা আমি একদম মানতে পারছি না। সন্ধ্যার পর রুমে বসে টিভি দেখছি, ঠিক তখনই মেঘ রুমে ঢুকলো, দেখেই বোঝা যাচ্ছে খুব ক্লান্ত। বৃষ্টিকে ডাকলো। কি হয়েছে? কফি বানিয়ে দে তো। আমাকে কেন বলছিস? ভাবি এখানে বসে আছে, ভাবিকে বল। ও ভাবি, যাও তো কফি বানিয়ে আনো ভাইয়ার জন্য। মেঘ আমাকে দেখলো একবার, তারপর ওয়াশরুমে চলে গেল। কিছুই তো বুঝতে পারছি না, হঠাৎ মেঘ এমন করে কথা বন্ধ করে দিল কেন। ভাবতে ভাবতে কফি বানিয়ে নিয়ে এলাম। মেঘ রুমে নেই, মনে হয় বেলকনিতে বসে আছে। আমি বেলকনিতে গিয়ে দেখলাম মেঘ বসে আছে, সিগারেট খাচ্ছে। আমি তো এই কয়েকদিন মেঘকে দেখিনি সিগারেট খেতে। আপনার কফি। মেঘ সিগারেটটা ফেলে দিল, তারপর আমার হাত থেকে কফিটা নিল, চুপচাপ কয়েকটা চুমুক দিল। আপনি সিগারেট খান? মেঘ আমাকে ঘুরে দেখলো, তারপর একেবারে রুম থেকে চলে গেল। এটা কি হলো? আমাকে ইগনোর করছে কেন? আমি তো ঝগড়া করিনি আজকে, তাহলে? মেঘ আর রুমে আসলো না, আমিও নিচে খেতে যাইনি, খাওয়ার ইচ্ছে নেই। একটু পর মেঘ রুমে এসে লাইট নিভিয়ে শুয়ে পড়লো, আমিও শুয়ে আছি। ঘুম আসছে না, তাই চোখ বন্ধ করে আছি। মাথায় একটা বুদ্ধি আসলো, মেঘকে একটু জ্বালানো যাক। একটা হাত মেঘের উপরে রাখলাম, মেঘ হাতটা সরিয়ে দিল, আবার রাখলাম, আবার সরিয়ে দিল। এবার শক্ত করে জড়িয়ে ধরলাম, মেঘ সরিয়ে দিলে আবার জড়িয়ে ধরলাম। এবার সরিয়ে দিয়ে মেঘ উঠে বসলো। আমি একবার চোখ মেলে মেঘকে দেখে আবার চোখ বন্ধ করে ফেললাম। একটু পর মেঘের ঠান্ডা হাত আমার কোমর স্পর্শ করলো। আমার মনে হচ্ছে মেঘ আমাকে। চোখ মেলে তাকানোর আগেই ধপাস করে ফ্লোরে পড়ে গেলাম, মেঘ ফেলে দিয়েছে। ও মা গো, কোমরটা ভেঙে গেল রে।
মেঘের দিকে তাকিয়ে আছি। মেঘ শুয়ে পড়েছে, আমিও উঠে ওর পাশে গিয়ে শুয়ে পড়লাম। কিন্তু এখন আর কিছু করলাম না। চোখ খুলতেই দেখলাম মেঘকে দেখলাম রেডি হয়ে পারফিউম মেরে কোথায় যাচ্ছে। জাহান্নামে যাক, আমার কি, ও চলে গেলেই আমার শান্তি। আমি ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি মেঘ রুমে নেই। উকি মেরে বেলকনিতে দেখলাম ওইখানেও নেই। ভাবলাম নিচে গেছে, আমাকে না বলে নিশ্চয়ই যাবে না। নিচে গিয়ে দেখলাম মেঘ নেই। বৃষ্টির কাছে শুনলাম ও নাকি আবার কক্সবাজারে চলে গেছে। মনটা খারাপ হয়ে গেল। আমাকে না বলেই চলে গেল। যাক, গেছে তো ভালোই হয়েছে। আমি ভাইয়ার এঙ্গেজমেন্টটা উপভোগ করতে পারবো। ইস, খুশিতে নাচতে ইচ্ছে করছে। টেবিলে বসে মা আর বৃষ্টির সাথে ব্রেকফাস্ট করে নিলাম, পেট ভর্তি। মার কাছে শুনলাম দুপুরে ভাইয়া আসবে আমাকে নিতে। খুশি মনেই রুমে আসলাম। কিন্তু মেঘ আমাকে না বলে চলে গেল কেন? আমার সাথে কথা বলে না, আমার সাথে, কিন্তু কেন? থুর বাবা, আমার মাথায় মেঘ নামের পোকা ঢুকে গেছে। ও কথা বললে বলবে, না বললে নাই। আমিও বলবো না, আর ওর কথা আমি মনেও করব না। এমনিতেও তো আমার সাথে তার খুব ভালো সম্পর্ক না। সারাদিনই ঝগড়া করে। ওরে দেখলে ইচ্ছে করে ঘুষি মেরে নাক ফাটিয়ে দিই। ধপ করে বিছানায় বসলাম। হো মা গো, কোমরে কি ব্যথা রে! হারামি কুত্তা কালকে ফ্লোরে এমনভাবে ছুঁড়ে মারলো, দয়ামায়ে কিছুই নেই। একবারও জিজ্ঞেসও করলো না পর্যন্ত যে তুমি ব্যথা পেয়েছো। আমি তো ওর কথা ভাববো না বলেছি, তাহলে ওর কথা কেন ভাবছি? ভাববো না, আমি ওর কথা ভাববো না। কিন্তু ঘুরে ফিরে সেই ওর কথাই ভাবছি। বৃষ্টি দাঁড়িয়ে আছে, আমার দিকে তাকিয়ে আছে। ভাবি, তুমি কি নিয়ে এত ভাবছো? কই, কি ভাবছি? কিছু না তো। না, কিছু তো ভাবছো। ভাইয়ার কথা নিশ্চয়ই। একদম না, ওর কথা ভাববো কেন? জানো ভাবি, রিমা আপু কক্সবাজার আছে, আর আজকে ভাইয়াও কক্সবাজার যাবে। ও হ্যাঁ, বৃষ্টি তো ঠিকই বলেছে। ওইখানে তো রিমা আছে। তাহলে মেঘের কক্সবাজারে একা যাওয়া ঠিক হয়নি। এমন জানলে তো আমি কক্সবাজার থেকে আসতাম না। কি ভাবি, এখন ভাইয়ার কথা ভাবছো তো? হুম, না না, ভাবছি না। আমি আমার ভাইয়ের কথা ভাবছি। ওরা কখন আসবে, কত কিছু কিনতে হবে। হুম, আমি তো সেটাই বলতে এসেছিলাম, কিন্তু তুমি ভাবনায় এমনভাবে ডুবেছিলে যে আমি বলতেই পারিনি। আচ্ছা শোনো, ওরা একটু পর আসবে, ফোন করে বলেছে। ভাবি, আর একটা কথা, আমিও কিন্তু যাব। আমার মাথা নেড়ে হ্যাঁ বললাম। তারপর রেডি হতে চলে গেলাম। আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ির কুচি ঠিক করছি। ঠিক তখনই বৃষ্টি এসে বলল আম্মু আর ভাইয়া এসেছে। আমি কোনো মতে কুচি দিয়ে দৌড়ে নিচে এলাম, আম্মুকে জড়িয়ে ধরলাম। কেমন আছিস মা? ভালো। ও ভালো না থাকলে আর কে ভালো থাকবে বলতো? শয়তানের নানিও। এই দেখ, তুই কিন্তু কথাটা শেষ করতে পারলাম না, তার আগেই আম্মু থামিয়ে দিল। তোরা থামবি? দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আম্মু আর শাশুড়ির সাথে গল্প জুড়ে দিলাম। এই যে বসেছে, আর ওঠার নাম নেই। এইদিকে আমি, বৃষ্টি আর ভাইয়া বিরক্ত হচ্ছি। অবশেষে তাদের গল্পের আসর শেষ হলো। আমরা বেরোলাম। ভাইয়ার বিয়ের মার্কেট করলাম। আমার জন্য কয়েকটা শাড়ি কিনলাম। বাসায় আসতে আসতে অনেক রাত হয়ে গেল। আমরা বাইরেই খেয়ে নিলাম। বাসায় এসে শপিং ব্যাগগুলো কোনো মতে রেখে শুয়ে পড়লাম। উফ, অনেক ক্লান্ত লাগছে। ফ্রেশ হওয়ার জন্য উঠে পড়লাম। ফ্রেশ হয়ে এসে দেখি বৃষ্টি আমার রুমে শুয়ে শুয়ে মোবাইল টিপছে। আমাকে দেখে হাসলো। ভাবি, আমি আজ থেকে তোমার সাথে থাকবো। আসলে আমি একা একা থাকতে ভয় পাই তো। সে তো আমিও ভয় পাই, কিন্তু বৃষ্টির হঠাৎ আমার রুমে আসার অন্য কোনো না কোনো কারণ তো আছেই। আমি জিজ্ঞেস করতে পারবো না, তাই শুয়ে পড়লাম। আচ্ছা ভাবি, তুমি ভাইয়াকে মিস করছো না? ইস, এতক্ষণ ওর কথা মনেই ছিল না, এখন এই বৃষ্টিটা মনে করিয়ে দিল। এতক্ষণ মিস না করলেও এখন করছি। ভাবি, কি হলো, মিস করছো না? না, করছি না। আচ্ছা, ঘুমিয়ে পড়ো। হুম, ঘুমিয়ে পড়ো। তুমি ঘুমালে আমাকে আবার জানাতে হবে। মানে কি জানাতে হবে? কাকে জানাতে হবে? ভাবি, তুমি না আজকাল মনে হয় কানে কম শোনো। আমি বললাম আমাকে জাগতে হবে, কাল কলেজে পরীক্ষা তো, তাই রাতে জেগে পড়তে হবে। না, আমি ঠিক শুনেছি। ও জানাতে হবে বলেছে, না মনে হয় জাগাতে হবে বলেছে। আমি ভুল শুনেছি। পাশ ঘুরে শুয়ে পড়লাম। চোখ বন্ধ করে শুয়ে আছি। ভাবি, ঘুমিয়ে গেছো? না। ও, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো।
আমি আবার চোখ বন্ধ করলাম। একটু পর বৃষ্টি আবার ডাকলো। উফ, এই মেয়ের কি হয়েছে? ও ভাবি, ঘুমিয়ে পড়েছো? আমি বৃষ্টির দিকে ঘুরলাম। রাগ হচ্ছে, ইচ্ছে করছে ওকে এই রুম থেকে বের করে দিতে। বৃষ্টি, এভাবে একটু পরপর ডাকলে ঘুমাবো কি করে? ও সরি সরি। পাগল নাকি মেয়েটা? আস্তে আস্তে চোখ লেগে গেল। এই কয়েকদিন ধরে বৃষ্টি আমার পেছনে আঠার মতো লেগে আছে। আমি যেখানেই যাই বৃষ্টিও সেখানে যাই। আজকে আমি আমাদের বাসায় এসেছি, বৃষ্টিও এসেছে। অবশ্য আমিই নিয়ে এসেছি, আম্মু নিয়ে আসতে বলেছিল। কারণ এঙ্গেজমেন্টের কথা থাকলেও এখন সবাই মিলে ঠিক করেছে যে একেবারে বিয়ের অনুষ্ঠান করবে। রাতে হলরুমে বসে আড্ডা দিচ্ছি। হঠাৎ ফুপাতো ভাইয়ের বউ এসে আমার পাশে বসলো। কি রে, তোর জামাই আসবে না? আমি চারদিকে তাকিয়ে দেখলাম, আমাকেই বলছে। আমি তো জানি না, আমি জানি না। মানে কি, তুই জানিস না? হুম। এই ঝগড়া করেছিস? না, ঝগড়া করব কেন? আচ্ছা, নাম্বারটা দে তো, আমরা কথা বলি। কার নাম্বার দিব? মেঘের। আমি জানি না। সবাই আমার দিকে এমনভাবে তাকালো যেন আমি মঙ্গল গ্রহ থেকে এসেছি। কি হয়েছে, তোমরা এভাবে দেখছো কেন? তুই তোর হাজবেন্ডের নাম্বার জানিস না? না, জানি না। ওর নাম্বার জেনে কি করব? একটু রেগেই গেলাম। কেউ আর কিছু বললো না। বৃষ্টি এসে নাম্বার দিল। আমি নিজের রুমে চলে এলাম। কোনো মানে হয়? সবাই এত মেঘ মেঘ করে কেন? 4 দিন হয়ে গেছে, মেঘ আমার খোঁজও নেয়নি, একবারের জন্য কল দেয়নি, আমার সাথে কথাও বলে না। চোখ ঝাপসা হয়ে গেল। ফ্লোরে বসে কেঁদেই চলেছি।